আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সো তোমাদের প্রত্যেক গল্প থেকে আজকে আমরা এমসিকিউ সমাধান করব 30টি। আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো এমসিকিউ তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে এখান থেকে। আর হচ্ছে আমরা কিন্তু এই পুরো গল্পটা রিভিউ করেছি, পুরো গল্পটা সিকিউ আলোচনা করেছি, সবগুলো দেখে নিতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওকে, সো পুরো গল্পটা আগে ভালোভাবে তোমাকে পড়ে নিতে হবে। সো আমি কিন্তু পুরো গল্পটা তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। সো তোমরা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নিবা। সিকিউ এমসিকিউ করার আগে অবশ্যই সেই ভিডিওটা তোমাকে করতেই হবে। ওকে, সো আমরা তাহলে শুরু করতে পারি আমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। 30টি বহু নির্বাচনী থাকবে। সো এগুলো করলেই তোমরা মোটামুটি ভাবে ইনশাল্লাহ এই প্রত্যুপকার গল্প থেকে কমন পেয়ে যাবে। সো দেখো, 1 নম্বরে যেটা বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়। সো এখানে যেহেতু প্রত্যুপকার গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, তাহলে তার সম্পর্কে এমসিকিউ থাকতে পারে। সো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান এখানে 4টা অপশন দেওয়া আছে: কলকাতা, মেদিনীপুর, ঢাকা, চট্টগ্রাম। তাহলে অ্যান্সার হবে হচ্ছে মেদিনীপুর। ওকে, এখানে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন। আচ্ছা, এরপর লক্ষ্য করো 2-এ কি বলা হয়েছে যে বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল। তো অবশ্যই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাট তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? বিদ্যাসাগর। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটা করছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ। কারণ কি দেখো তো কোনটা হয়। ক নম্বরে দেয়া আছে তিনি প্রথম বাংলা উপন্যাস লিখেছিলেন। তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন। তিনি প্রথম বাংলা কবিতা রচনা করেন। তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তাহলে কেন তাকে বাংলা গদ্যের জনক বলা হয়? কারণ হচ্ছে ক নম্বর, যে তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন। ওকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো 4-এ বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। দেখো, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা সংস্কৃত কলেজ, শান্তিনিকেতন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কলকাতা সংস্কৃত কলেজ। আচ্ছা, এরপর দেখো 5-এ বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি। সো দেখো, কিশোর ভারতী, আনন্দ মেলা, বর্ণ পরিচয়, সহজ পাঠ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বর্ণ পরিচয়। ওকে, সো কবি পরিচিতি থেকে মানে লেখক পরিচিতি থেকে এগুলো যাচ্ছে। এরপর দেখো 6 নম্বরে বলা হয়েছে যে দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল। সো দেখো, তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল, তিনি সমুদ্র ভ্রমণ করেছিলেন, তিনি বিদ্বান ব্যক্তি ছিলেন, তিনি সাহিত্যে অবদান রেখেছিলেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু এই উপাধিটিও দেওয়া হয় যে দয়ার সাগর। আসলে তাকে এই উপাধি দেওয়ার কারণ হচ্ছে তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বরে যেটা বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল। 1820, 1855, 1891, 1905। তাহলে এটা হচ্ছে 1891 সালে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে লক্ষ্য করো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে প্রত্যুপকার গল্পটির লেখক কে। So, সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবুও কিন্তু পরীক্ষার হলে এসব মনে থাকে না যে কোন গল্পের লেখক কে। ওকে, এরপর দেখো 9-এ বলা হয়েছে যে প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত। So, এটা হচ্ছে আখ্যান মঞ্জুরি। ওকে, আখ্যান মঞ্জুরি এই গ্রন্থ থেকে সংকলিত। এটা কার গ্রন্থ? এটা অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গ্রন্থ। সো এখানে কি থাকবে? অতিরিক্ত যে উত্তর সেগুলো থাকবে, 4টি থাকবে। একটি তোমাকে যেটা মেইনটা, যেটা আসল উত্তর, সেটা বেছে নিতে হবে। আচ্ছা, এরপর দেখো 10-এ বলা হয়েছে যে আখ্যান মঞ্জুরি রচিত হয় কোন সালে। 1855, 1868, 1872, 1885। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1868। ওকে, আচ্ছা, তো তোমরা তো অ্যান্সার দেখতেই পাচ্ছ। 11 নং-এ বলা হয়েছে যে গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয়পাত্র ছিলেন। তো এ পর্যন্ত আমরা 10 পর্যন্ত পড়লাম লেখক পরিচিতি থেকে। এখন আমরা কি করব? আমরা গল্পে প্রবেশ করব। সো লক্ষ্য করো 11 নম্বরে যেটা বলা হয়েছে যে গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন। প্রথমেই লেখা আছে মামুন নামক খলিফা। সো খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। তাহলে আরো কি কি দেয়া আছে যে খলিফা হারুন, খলিফা আব্দুল্লাহ, খলিফা ওমর। তাহলে হবে কি খলিফা মামুন। এরপর দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন। এই যে দামেস্কো। সো দামেস্কো শহর বা যেটাকে বলা হয় ডেমাস্কাস। ওকে, সেই শহরে কিন্তু একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন। অবশ্যই গল্প পড়তে হবে, এগুলো একেবারে তোমরা কমন পেয়ে যাবে। 13 নম্বরে বলা হয়েছে যে গল্পে বন্দি ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল। দেখো, রাজপ্রাসাদে, আলী ইবনে আব্বাসের গৃহে, কারাগারে, একটি মরুভূমিতে। সো এটা কিন্তু অবশ্যই আলী ইবনে আব্বাসের গৃহে। আচ্ছা, এরপর দেখো 14 নম্বরে বলা হয়েছে যে আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন। সো দেখো, বন্দির মুখ থেকে, খলিফার আদেশপত্র থেকে, অন্য কারো মাধ্যমে বা স্বপ্নে। তাহলে এটা অবশ্যই হবে বন্দির মুখ থেকে, অর্থাৎ বন্দিই বলছিল যে আসলে সেই তাকে সাহায্য করেছিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো 15 নম্বরে বলা হয়েছে যে আলী ইবনে আব্বাসকে আশ্রয় দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন। অর্থাৎ আলী ইবনে আব্বাসকে যে ব্যক্তি আশ্রয় দিয়েছিলেন তার বাড়ি কোথায়। সো তিনি কিন্তু বলেছিলেন যে দামেস্কের মসজিদের পাশে, অর্থাৎ সেখানে বৃহৎ মসজিদ আছে। গল্প পড়লে এগুলো তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। 16 নম্বরে বলা হয়েছে যে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিল।
অর্থ, অশ্ব, খাদ্য ও বিশ্রামের স্থান, নিরাপদে পালানোর সুযোগ, উল্লেখিত সবগুলো। তাহলে অ্যান্সার হবে উল্লেখিত সবগুলো। অর্থাৎ সেই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে এই সকল সুবিধা কিন্তু দিয়েছিলেন। অর্থ, অশ্ব দিয়েছিলেন অর্থাৎ টাকা ঘোড়া দিয়েছিলেন, খাদ্য ও বিশ্রামের স্থান দিয়েছিলেন, পাশাপাশি নিরাপদে পালানোর সুযোগ দিয়েছিলেন এবং নিরাপদে পালানোর জন্য তার সাথে কিছু ভৃত্য দিয়েছিলেন। এগুলো কিন্তু আমরা গল্প পড়লেই বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখো প্রত্যুপকার গল্পের আরো এমসিকিউ প্রশ্ন উত্তর কিন্তু এখানে দেয়া আছে। ১৭ নম্বরে বলা হয়েছে যে খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? সো অবশ্যই বাগদাদের। ওকে, খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদ। ১৮ নম্বরে বলা হয়েছে যে আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন? সো সেখানে কিন্তু বলা হয়েছিল, খলিফা কিন্তু এটা শোনার পরপরই বলছিল যদি সে পালিয়ে যায় সেই ব্যক্তি, তাহলে আলী ইবনে আব্বাসকে সেই দণ্ডে দণ্ডিত করা হবে অথবা সেই দণ্ডে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সো দেখো ক নম্বর, তাকে ধৈর্য ধরতে বলেন, মানে খলিফা এই আলী ইবনে আব্বাসকে তখন কি বলেন? ধৈর্য ধরতে, তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন, তাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন, তাকে রাজপ্রতিনিধি করে পাঠান। তো অবশ্যই প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন। গল্প পড়লে একেবারে ক্লিয়ার হবে। সো দেখো ১৯ বলা হয়েছে যে গল্পে খলিফা মামুন কেমন চরিত্রে ছিলেন? সো এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে ভালো মনের মানুষ ছিলেন, তাই না? সো দেখো এটা দেখো, নিষ্ঠুর ও প্রতিশোধ পরায়ণ, মহৎ ও সুবিবেচক, দুর্নীতিগ্রস্ত শাসক, স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। তাহলে এটা অবশ্যই হবে মহৎ ও সুবিবেচক। কেননা এই খলিফা মামুন কিন্তু পরবর্তীতে তিনি একটা ভালো বিচার করেছিলেন যে এমন ব্যক্তিকে কখনোই দণ্ড দণ্ডনীয় অপরাধ করতে পারে না। ওকে, সো তিনি সুবিবেচক ছিলেন। ২০ বলা হয়েছে যে গল্পে আলী ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? অবশ্যই কিন্তু তার আশ্রয়দাতাকে, কারণ তার আশ্রয়দাতা তাকে একসময় আশ্রয় দিয়েছিল বা তার প্রাণ রক্ষা করেছিল। ২১ বলা হয়েছে আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন? অবশ্যই কৃতজ্ঞ ও সাহসী। কেমন করে? সে কিন্তু আলী ইবনে আব্বাস কি করেছিল? কৃতজ্ঞতা প্রকাশ করেছিল এই তার আশ্রয়দাতার প্রতি। পাশাপাশি তার নিজের জীবন উৎসর্গ করারও কিন্তু চেষ্টা করেছেন তার এই আশ্রয়দাতার জন্য। ওকে? এজন্যই কিন্তু তিনি সাহসী ছিলেন, কৃতজ্ঞ ছিলেন। ২২ এ বলা হয়েছে আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন? সো ওটা কিন্তু আমরা পড়েছি। দেখো বাণিজ্যের জন্য, যুদ্ধের কারণে, তীর্থযাত্রা করতে, শাসন পরিচালনার জন্য। সো উত্তর হবে যুদ্ধের কারণে। কারণ কি? আলী ইবনে আব্বাস তৎকালীন হচ্ছে একজন সম্রাট অবসর নেন এবং পরবর্তী সম্রাটের সাথে তিনি ছিলেন। সো সেখানে যুদ্ধের কারণে আলী ইবনে আব্বাস গেছিলেন। ওকে, ২৩ এ বলা হয়েছে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন? সো এখানে কিন্তু হবে ১ মাস বা ৩০ দিন। গল্পে এটা উল্লেখ আছে। ২৪ এ বলা হয়েছে যে খলিফার নির্দেশে বন্দী ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয়? সো অবশ্যই কিন্তু আলী ইবনে আব্বাসের হাতে তুলে দেওয়া হয় বা তার ঘরে একদিন থাকতে বলা হয় হাত পা বাঁধা অবস্থায় এবং করল বা আগামীকাল তাকে আনতে বলা হয়। সো এটা অবশ্যই তোমরা গল্প পড়লেই পারবে। ২৫ এ বলা হয়েছে আলী ইবনে আব্বাস কিভাবে আশ্রয়দাতাকে চিনতে পারেন? অবশ্যই দেখো তার কথা শুনে। অর্থাৎ এই আশ্রয়দাতা যখন বলে উঠলেন যে, "আপনি যার কাছে সাহায্য পেয়েছিলেন তিনি হচ্ছে আমি।" তখনই কিন্তু আলী ইবনে আব্বাস বুঝতে পারেন যে এই আশ্রয়দাতা এই হচ্ছে আমার আশ্রয়দাতা। ওকে? সো দেখো ২৬ এ বলা হয়েছে যে খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন? খলিফা কেন আলী ইবনে আব্বাসের কি করতে চেয়েছিলেন? প্রাণদণ্ড। কারণ আলী ইবনে আব্বাস বলেছিলেন যে তার সম্বন্ধে আমার কিছু কথা আছে। অর্থাৎ সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল। এজন্যই কিন্তু তাকে প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন খলিফা। আচ্ছা, এরপরে দেখো ২৭ এ বলা হয়েছে যে আলী ইবনে আব্বাসের বন্দীকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কি? বিকজ অতীতে উপকারের প্রতিদান দেওয়া। কারণ কি? দেখো আলী ইবনে আব্বাসকে কিন্তু অতীতে তার প্রাণ রক্ষা করেছিল। যার কারণে আলী ইবনে আব্বাস এখন তার প্রতিদান দিলেন। আচ্ছা, ২৮ এ বলা হয়েছে খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন? অবশ্যই বন্দীকে মুক্তি দেন এবং পাশাপাশি অনেক স্বর্ণমুদ্রা দেন এবং চিঠিও পাঠান তার রাজ্যের যে প্রতিনিধি আছে তার কাছে। ওকে? সো এটা গল্পে আমরা পড়েছি। ২৯ এ বলা হয়েছে খলিফা বন্দীকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? যেটা একটু আগে বললাম। দেখো মহামূল্য পরিচ্ছদ দেন, অশ্ব, খচ্চর, উষ্ট্র দেন, পাশাপাশি স্বর্ণমুদ্রা ও রাজপ্রতিনিধির অনুরোধপত্র দেন। উল্লেখিত সবগুলো অর্থাৎ আমার ক, খ, গ এই সবগুলোই তিনি দিয়েছিলেন। তাহলে অ্যান্সার হবে কিন্তু ঘ নম্বর অর্থাৎ সবগুলো। ওকে? আচ্ছা, এরপরে একটু লক্ষ্য করো যে ৩০ নম্বর সর্বশেষ এমসিকিউটা আমরা লক্ষ্য করি। বলা হয়েছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? যেটা আমি বারবার বলেছি, প্রতিদান দেওয়া, প্রতিদান দেওয়া। কেউ তোমার উপকার করেছে, তুমি তার সেই উপকার শোধ করলে এটাই হচ্ছে প্রত্যুপকার। সো এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউ সমাধান। আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এসএসসি পরীক্ষায়। তাছাড়া তোমরা আরো বিভিন্ন এমসিকিউ সমাধান করতে পারবে যদি ভালোভাবে আমার সেই ক্লাসটি করে থাকো। অর্থাৎ যেখানে আমি তোমাদের পুরো গল্পটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে? সো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।